আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন আহমদ ছফার লেখা উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজকে উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সেদিনই সন্ধেবেলা হোস্টেলে এসে একটা চিরকুট পেলাম। পাঠিয়েছেন মাহমুদ কবির সাহেব। তিনি বয়সে প্রবীণ, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের একজন। আমাদের মতো তরুণদের সঙ্গে মেলামেশা করেন বলে গোটা বিশ্ববিদ্যালয়ে তার বদনাম। অনেক বুড়ো বুড়ো শিক্ষকদের বলতে শুনেছি, ডক্টর মাহমুদ কবির চ্যাংড়া পোলাপানদের আশকারা দিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছেন, প্রবীণ শিক্ষকদের মান ইজ্জত নিয়ে চলাফেরা করা একরকম দায় হয়ে দাঁড়িয়েছে। আমরা ৫-৭ বছর ধরে মাহমুদ সাহেবের বাড়িতে আসা যাওয়া করছি। তার কখনো চিরকুট পাঠিয়ে কাউকে বাড়িতে ডাকতে হয়েছে এমন সংবাদ আমার জানা নেই। আমি একটুখানি চিন্তিত হলাম, নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার। জামা কাপড় ছেড়ে গোসল করে ফেললাম। গোসল করার পর বেশ ঝরঝরে বোধ করতে থাকি। তখনই পেটের খিদেটা টের পেলাম। ডক্টর মাহমুদ সাহেবের বাড়িতে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া প্রয়োজন। ক্যান্টিনে গিয়ে দেখলাম চা ছাড়া খাওয়ার মতো কিছু নেই। অগত্যা শরীফ মিয়ার ক্যান্টিনে যেতে হলো। একটা একটা করে 4টে সিঙ্গারা খেয়ে ফেললাম। চায়ে মুখ দিয়েছি, এমন সময় দেখতে পেলাম হুমায়ুন কোণার দিকে টেবিলটাতে বসে ঘুষুর ঘুষুর করে মজিদ মামার সঙ্গে কথা বলছে। মজিদ মামা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, কখনো ছাত্র ছিলেন কিনা তাও আমার জানা নেই। সবসময় একখানা সাইকেল নিয়ে ঘোরাফেরা করেন। পাজামার সঙ্গে 3 দিকে পকেটওয়ালা হাঁটু পর্যন্ত বিস্তৃত একটা নকশা আঁকা শার্ট পরেন। সবসময় ওই পোশাকেই তাকে দেখে আসছি। তিনি শার্টের গভীর পকেট থেকে পানের ছোট ছোট বানানো খিলি বের করে মুখের ভেতরে পুরে নেন। তার পান খাওয়ার একটা বিশেষ ভঙ্গি আছে। ঠোঁট ফাঁক না করেই তিনি পানটা চিবিয়ে কিভাবে হজম করে ফেলেন, সেটা আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার। অতিরিক্ত পান খাওয়ার জন্য তার বড় বড় দাঁতগুলো গেটগেটে লাল দেখাতো। প্রথম যেদিন মজিদ মামার সঙ্গে হুমায়ুন পরিচয় করিয়ে দিয়েছিল, তার লাল লাল দাঁতগুলোই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। আমি ভীষণ রকম অস্বস্তি বোধ করেছিলাম। মজিদ মামা কোথায় থাকেন, কি করেন এবং হুমায়ুনের কি ধরনের মামা, এসব কিছুই জানতাম না। হুমায়ুন মামা ডাকত, আমরাও মামা ডাকতাম। দিনে দিনে মজিদ আমাদের অনেকেরই কমন মামা হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। আমি বিল পরিশোধ করে বাইরে এসে দেখি আমার পেছন পেছন হুমায়ুন এবং মজিদ মামাও বাইরে চলে এসেছেন। হুমায়ুন আমাকে জিজ্ঞেস করল, জাহিদ ভাই কোথায় যাচ্ছেন? আমি বললাম, যাচ্ছি এক জায়গায়। একটু বসবেন? আমি বললাম, না, আমার কাজ আছে। আমি দেখলাম হুমায়ুন মজিদ মামার সাইকেলের পিছনে বসে শাহবাগের দিকে কোথায় চলে গেল। নীলক্ষেতের অপরূপ সন্ধে চারদিক ছড়িয়ে পড়েছে। এই কেশবতী সন্ধে আমাকে এমনভাবে জড়িয়ে ধরল, মনে হচ্ছিল আমি শান্তি সরোবরের উপর দিয়ে হাঁটাচলা করছি। কলা ভবনের চারপাশে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালাম। ঝাঁকড়া ঝাঁকড়া আবছা অন্ধকারে গাছগুলো দাঁড়িয়ে আছে। তাদের পত্রপল্লবের মধ্যে বিধাতার আশীর্বাদের মতো শান্তি স্থায়িনীর রচনা করে আছে। গুরুদুয়ারার ভেতর থেকে শিখ পুরোহিতের কণ্ঠের ভজনের ধ্বনি ভেসে আসছে। প্রার্থনার ভাষা এত সুন্দর, আপনা থেকেই আমার চোখ দুটো ছলছল করে উঠল। আমি গুরুদুয়ারার পেছনে শিশু গাছটির গোড়ায় বসে পড়লাম এবং অনেকক্ষণ ধরে ভজন শুনলাম। ভজন থেমে যাওয়ার পরও সে স্তব্ধতার মধ্যে চুপ করে বসে রইলাম। আমার মনে হচ্ছিল অতল স্তব্ধতার ভেতর থেকে জাগ্রত প্রার্থনার ভাষা ছাড়া জীবনের জন্য অন্য কোনো সত্য বস্তু নেই। এক সময় আমাকে উঠতে হলো। ডক্টর মাহমুদ কবিরের বাড়ির দরজার বেল টিপলাম। তার সবসময় মুখ হাঁ করে থাকা কাজের লোকটা বাঁ দিকের দরজাটা খুলে দিল। সামনের দরজাটা বরাবরের মতো আজও তালা আটকানো। পাকিস্তান সেনাবাহিনীর 25শে মার্চের ক্র্যাকডাউনের পর থেকেই সামনের দরজায় তালা আটকানোর রেওয়াজ চালু হয়েছে। সামনের দরজার তালা আটকানো মানে কেউ বাড়িতে নেই। এখন বাড়িতে সবাই থাকলেও সামনের দরজার তালা বিদায় নেয়নি। তার মানে বাড়ির মানুষদের মানসিক ভীতি এবং অনিশ্চয়তার অবসান হয়নি। আমি ভেতরে ঢুকে দেখলাম ডক্টর মাহমুদের বাড়িতে অনেক মানুষ। তিনি আজ বিকেলবেলা দাড়ি কাটেননি। তার ফর্সা মুখমণ্ডলে রসুনের শেকড়ের মতো অজস্র দাড়ি অঙ্কুর মেলেছে। তিনি গড়গড়া টানছিলেন। সবাই মিলে কি নিয়ে আলোচনা করছিলেন বুঝতে পারলাম না। আমাকে দেখা মাত্রই ডক্টর মাহমুদ কবির
উত্তেজনার তোড়ে একরকম উঠে দাঁড়ালেন। গড়গড়ার নলটা হাত থেকে নিচে পড়ে গেল। কোনো রকম ভূমিকা না করেই তিনি বলে বসলেন, তোমার সাহস তো কম নয় হে ছোকরা। তিনি কোথায় কেমন করে আমার সাহসের পরিচয় পেলেন বুঝতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, স্যার, আমার অপরাধ কি? আমি দাঁড়িয়ে রইলাম, কারণ বসবার জায়গাগুলো অন্য সবাই আগে থেকেই দখল করে আছেন। কেউ আমাকে বসবার জায়গা করে দিলেন না। তিনি গড়গড়ার নলটা কুড়িয়ে নিয়ে টান দিয়ে দেখেন তামাক পুড়ে শেষ। কড়া স্বরে আকবর বলে ডাক দিলেন। সেই মুখ হা করা মানুষটা সামনে এসে দাঁড়ালে কলকিটা বাড়িয়ে দিয়ে বললেন, তামাক লাগাও। ডক্টর মাহমুদ যেভাবে তামাক এবং চা দেওয়ার জন্য হুঙ্কার ছেড়ে কাজের মানুষটিকে ডাক দিয়ে বীরত্ব প্রকাশ করেন, তার সঙ্গে সেনা প্যারেডের কমান্ডিং অফিসারের অনায়াসে তুলনা করা যায়। আকবর ফোঁ দিতে দিতে কলকিটা হুঁকোর উপর বসিয়ে দিতেই তিনি লম্বা করে ধোঁয়া ছাড়লেন। তারপর বললেন, সবাই বলছে তুমি ইউনুস জোয়ারদারের ডাকু বোনটির সঙ্গে যত্রতত্র ঘোরাফেরা করছো। ইন্টারন্যাশনাল হোস্টেলের ওয়ার্ডেন আজ সকালবেলা মর্নিং ওয়াকের সময় আমাকে বলেছেন, তুমি দুর্দানা না ফুরদানা সেই গুন্ডা মেয়েটিকে নিয়ে দারোয়ানকে ছুরি মারার ভয় দেখিয়েছ। ওয়ার্ডেন মতিন তোমাকে সতর্ক করার জন্য ডেকে নিয়ে গিয়েছিলেন, তুমি উল্টো তাকে হুমকি দিয়েছ। ব্যাপারটা ভাইস চ্যান্সেলরের কান পর্যন্ত এসেছে। তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং বিরক্ত। ওই গুন্ডা মেয়েকে নিয়ে ঘোরাফেরা করলে তুমি তো বিপদে পড়বেই, এবং যাদের সঙ্গে তোমার সম্পর্ক আছে তাদের সবাইকেও বিপদে ফেলবে। ওই মেয়ের ভাই ইউনুস জোয়ারদার একজন সন্ত্রাসী খুনি। সে সব জায়গায় মানুষ খুন করে বেড়াচ্ছে। বোনটাও ভাইয়ের মতো সাংঘাতিক। শুনেছি সবসময় সে ছুরি পিস্তল সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়। তুমি নিরীহ মানুষের সন্তান, তুমি কেন ওসবের মধ্যে নিজেকে জড়াবে? মুজিব সরকার ইউনুসকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে, জানো? ডক্টর মাহমুদ হুঁকোয় টান দেওয়ার জন্য একটু বিরতি দিলেন। ওই ফাঁকে মৌলানা হান্নান কথা বলতে আরম্ভ করল। বলা বাহুল্য, সে পাজামা পাঞ্জাবির বদলে হাফ হাতা সাদা হাওয়াই শার্ট এবং প্যান্ট পরে এসেছে। মৌলানা হান্নান যখন একটানা কথা বলে তার গলা থেকে একটা চিহি জাতীয় আওয়াজ বের হয়। সেটাকে মনুষ্যমুখ নিঃসৃত ধ্বনি বলে মেনে নিতে অনেকেরই আপত্তি হবে। হান্নান সেই চিহি স্বরেই বলে যেতে থাকল, আমি নিজের চোখেই দেখেছি বলাকা সিনেমার কাছে ওই মেয়েকে বদমাস পোলাপানরা চারদিক থেকে ঘিরে ধরেছিল। তাদের ইচ্ছা ছিল তার শরীর থেকে প্যান্ট শার্ট খুলে নিয়ে উদুম করে ছেড়ে দেবে। মেয়েটি পকেট থেকে পিস্তল বের করে উপর দিকে গুলি ছুঁড়েছিল। ভয় পেয়ে সবাই সরে দাঁড়ালো। এক ফাঁকে মেয়েটি বেবি ট্যাক্সিতে চড়ে পালিয়ে যেতে পেরেছিল, কিন্তু তার জামাকাপড় সব ফালাফালা করে ছিঁড়ে ফেলেছিল। দুর্দানার ভয়ঙ্করী মূর্তির একমাত্র চাক্ষুষ সাক্ষী মৌলানা হান্নান। সে যখন বলাকা সিনেমার ঘটনাটা বয়ান করছিল তার চোখের মনি দুটো কোটর থেকে একরকম বেরিয়েই আসছিল। দেখা গেল উপস্থিত ভদ্রলোকদের প্রায় সবারই দুর্দানা সম্পর্কে বলার মতো এক একটা গল্প জমা হয়ে আছে। ইংরেজি বিভাগের কামরুল চৌধুরী বললেন, তিনি শুনেছেন ওই মেয়েটি ছেলেদের কাঁধে হাত দিয়ে পথে ঘাটে ঘুরে বেড়ায়, গুন্ডা বদমাশের মতো শীষ দেয়। একটা মেয়ে ওইভাবে এমন বেপরোয়াভাবে যদি ঘুরে বেড়ায়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা বলে কিছু থাকবে না। নৈতিকতার প্রশ্নটিও তিনি টেনে আনলেন। আরেকজন বললেন, এই মেয়েটা একসময় সর্বনাশ ডেকে আনবে। তার কাছে অকাট্য প্রমাণ রয়েছে, মেয়েটি সন্ত্রাসীদের চর। তার মাধ্যমেই ভূতলবাসী সন্ত্রাসীরা একে অন্যের কাছে খবর বার্তা পাঠিয়ে থাকে। তাদের অস্ত্রশস্ত্র, গোলা বারুদ লুকিয়ে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে তার উপর। ডক্টর মাহমুদের বাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন এক মনোভাব নিয়ে আমি ফিরলাম। দুর্দানা সম্পর্কে যেসব কথা শুনলাম তাতে করে তাকে একজন দেবী চৌধুরানী জাতীয় নায়িকা বলে মনে হচ্ছিল। ওই রকম অঘটন ঘটন পটীয়সী দুর্দান্ত সাহসী একজন তরুণীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছে, এটাকে আমি ভাগ্যের ব্যাপার বলেই ধরে নিলাম। তাদের কথাবার্তা থেকে যে জিনিসটি বেরিয়ে এসেছে তার মধ্যে দোষের কোনো কিছুই খুঁজে পাইনি। বরঞ্চ আমার মনে হয়েছে দুর্দানা এক অসাধারণ তরুণী। যে মেয়ে একদল বদমাশের ভেতর থেকে শুধু রিভলভারের একটা আওয়াজ করে বেরিয়ে আসতে পারে, তার হিম্মতের তারিফ করার বুকের পাটা কারণেই। তারা যেগুলোকে দোষের বিষয় বলে বয়ান করলেন আমি সেগুলোকে গুণ বলে মনে করলাম। এতক্ষণ ডক্টর মাহমুদের বাড়িতে প্রাজ্ঞ ব্যক্তিদের মুখ থেকে দুর্দানা সম্পর্কিত যে অপবাদ আমাকে শুনতে হলো সেগুলোকে আমি কর্তৃত্ব প্রয়াসী কতিপয় ঝুনু পণ্ডিতের নিছক অক্ষম কাপুরুষতা বলে ধরে নিলাম।
ডক্টর মাহমুদের বাড়ি থেকে ফিরে আসার পর আমি যেন দুর্দানা সম্পর্কে নতুন একটা দিব্য দৃষ্টি লাভ করলাম। মুক্তিযুদ্ধের অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে আমার নতুন জন্ম হয়েছে। আমি অনেক তথাকথিত পবিত্র মানুষের লোভ, হিংসা একেবারে চোখের সামনে বীভৎস চেহারা নিয়ে জেগে উঠতে দেখেছি। আবার অত্যন্ত ফেলনা, তুচ্ছ মানুষের মধ্যেও জ্বলন্ত মনুষ্যত্বের শিখা উজ্জ্বল হয়ে জ্বলে উঠতে দেখেছি। আমার চেতনার কেন্দ্রবিন্দুটিতে এমন একটা চুম্বকক্ষেত্র তাপে চাপে তৈরি হয়ে গেছে, সামান্য পরিমাণে হলেও খাঁটি পদার্থ দেখতে পেলে মন আপনা থেকেই সেদিকে ধাবিত হয়। গতানুগতিক নারীর বাইরে দুর্দানার মধ্যে আমি এমন একটা নারী সত্তার সাক্ষাৎ পেলাম, সর্বান্তকরণে তাকে আমাদের নতুন যুগের প্রতীক হিসেবে গ্রহণ করতে একটুও আটকালো না। দুর্দানা যখন সাইকেল চালিয়ে নাখালপাড়া থেকে আর্ট ইনস্টিটিউটে আসতো, আমি অবাক হয়ে তাকিয়ে দেখতাম। আমার মনে হতো দুর্দানার প্রতিটি প্যাডেল ঘোরানোর মধ্য দিয়ে মুসলিম সমাজের সামন্তযুগীয় অচলায়তনের বিধিনিষেধ ভেঙে নতুন যুগ সৃষ্টি হয়েছে। সেই সময়টায় আমরা সবাই এমন এক বদ্ধ গুমট পরিবেশের মধ্যে বসবাস করছিলাম, অনেক সময় নিজের নিঃশ্বাসের শব্দ শুনেও আতঙ্কে চমকে উঠতে হতো। আমরা পাকিস্তানের আতঙ্ক রাজ্যের অস্তিত্ব গুঁড়িয়ে দিয়ে নিজেরা সজ্ঞানে স্বেচ্ছায় আরেকটা আতঙ্ক রাজ্য কায়েম করে তুলেছিলাম। আমাদের জনগণের রক্ত থেকে, মৃত্যু থেকে, আমাদের মুক্তি সেনানীদের মৃত্যুঞ্জয়ী বাসনার উত্তাপ থেকে রাতারাতি কি করে কখন আরেকটা কারাগার আমাদের জাতীয় পতাকার ছায়াতলে তৈরি করে নিলাম, নিজেরাও টের পাইনি। আমাদের জাতীয় সঙ্গীতের সম্মোহন মন্ত্রে স্বর্গাদপি গরীয়সী মাতৃভূমিটির যে উদার গগনপ্রসারী ছবি ফুটিয়ে তুলতে চেষ্টা করতাম, সেই প্রয়াস বারবার ব্যর্থ হয়ে যেত। দৃষ্টির সামনে বারবার একটা খাঁচা, তার চারদিকের দেয়ালের সোনালি কারুকাজ সহ দৃষ্টির সামনে উদ্ভাসিত হয়ে উঠত। এই খাঁচার ভেতরেই আমাদের বসবাস। এখানে সবকিছু বিকলাঙ্গ, সবকিছু অসুস্থ, অস্বাস্থ্যকর। এই পরিবেশে, এই পরিস্থিতিতে একজন তরুণী সমস্ত বাধা নিষেধ অস্বীকার করে প্রবল প্রাণশক্তির তোড়ে চারপাশের সমস্ত কিছু একাকার করে ফেলতে চাইছে। আমি একে জীবনের স্বাধীনতা সৃষ্টির একটা মহৎ প্রয়াস বলে ধরে নিলাম। লোকে দুর্দানা সম্পর্কে যত আজেবাজে কথা বলুক না কেন, সেগুলোকে আমি জমাট বাঁধা কাপুরুষতা ছাড়া কিছুই মনে করতে পারলাম না। বিকৃত রুচির কিছু মানুষ, যেমন এলিজাবেথ টেলর কিংবা সুফিয়া লোরেনের ছবি সামনে রেখে গোপনে মাস্টারবেশন করে আনন্দ পায়, দুর্দানা সম্পর্কে রটনাকারীদেরও তাদের সমগোত্রীয় বলে ধরে নিলাম। মাঝে মাঝে মনে হতো যুগের প্রয়োজনে এই মেয়ে পাতাল ফুঁড়ে গোঁড়া মুসলমান সমাজে আবির্ভূত হয়েছে। সে যদি শাড়ি ব্লাউজের বদলে প্যান্ট শার্ট পরে বেড়ায়, তাতে কি হয়েছে? তুচ্ছ গয়নাটির বদলে ছুরি পিস্তল নিয়ে যদি ঘোরাঘুরি করে, সেটা অনেক বেশি শোভন, অনেক বেশি মানানসই। আমি দুর্দানার দিকে প্রবলভাবে ঝুঁকে পড়লাম তার প্রেমে পড়েছি বলে নয়। তার মধ্যে প্রাণশক্তির সবল অঙ্কুরণ দেখে তার প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম। লোকে তার নামে যা তা বলে বেড়ায়, কারণ সে অন্যরকম। কেউ কখনো বলতে পারেনি সে পুরুষ মানুষের সঙ্গে ক্লাবে গিয়ে মদ খেয়ে কখনো মাতাল হয়েছে, টাকা নিয়ে কোনো ধনী ব্যক্তির অঙ্কশায়িনী হয়েছে, কিংবা প্রেমের ছলনা করে ৭-৫টা পুরুষ মানুষকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। লোকে তার নিন্দে করত, কারণ সে ছিল একান্তভাবে সুস্থ এবং স্বাভাবিক। একদিন তার বাবা যখন বললেন কলেজে আসা যাওয়া রিক্সা ভাড়া দেওয়ার ক্ষমতা তার নেই, তখন সে সাইকেল চালানো শিখে নেয়। একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল জোগাড় করে রিক্সা ভাড়ার সমস্যার খুব একটা সহজ সমাধান করে নিল। একা একটা মেয়ে সাইকেলে চলাচল করতে দেখলে সময় অসময়ে বখাটে ছেলেরা তার উপর চড়াও হতেও দ্বিধা করত না। এইরকম উৎপাত থেকে আত্মরক্ষা করার জন্য সম্প্রতি সে নিজের সঙ্গে একটা চাকু রাখতে আরম্ভ করেছে। সাইকেল চালাতে গিয়ে একদিন সে আবিষ্কার করল শাড়ি পরে সাইকেল চালাতে বেশ অসুবিধে হয়। সে শাড়ির পাড় চুকিয়ে দিয়ে প্যান্ট শার্ট পরতে আরম্ভ করল। তার ভাই চরমপন্থী রাজনীতি করত। রাজরোষ তার মাথার উপর উদ্যত খড়গের মতো ঝুলছিল। সরকার তার মাথার উপর চড়া দাম ধার্য করেছে। এমন ভাইয়ের বোন হিসেবে তার লুকিয়ে চুপিয়ে থাকা উচিত ছিল, কিন্তু দুর্দানা সে অবস্থাটা মেনে নেয়নি। ভাইয়ের বিপ্লবী রাজনীতি সম্বন্ধে তার অপরিসীম গর্ববোধ ছিল, তাই সবসময় সে মাথা উঁচু করে বেড়াত। আমাদের সমাজে এই এতখানি স্বাভাবিকতা সহ্য করার খুব বেশি মানুষ ছিল না।
কেউ কেউ তাকে পথে ঘাটে আক্রমণ করত। যারা তার উপর হামলা করত, দুর্দানা তাদের কোনো ক্ষতি করেনি। যারা তার নামে নানা রকম অশ্লীল গল্প রটিয়ে বেড়াত, তাদের যৌনযন্ত্রটা আসল জায়গার বদলে মগজের গভীর প্রদেশে অবস্থান করত বলে এমন সুন্দর কাহিনী তারা অনায়াসে রচনা করতে পারত। দুর্দানা আমার ঘরে এসেছে। দারোয়ান হোস্টেলে ঢুকতে বাধা দিয়েছে। সে পকেট থেকে ধারালো চাকু বের করে দারোয়ানের ভুঁড়ি পাশিয়ে দিতে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সব দারোয়ান একজোট হয়ে ভাইস চ্যান্সেলরের কাছে বিচার দাবি করেছে এবং ভাইস চ্যান্সেলর আমাকে ডেকে কড়া কৈফিয়ত তলব করেছে। এইসব খবর গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় বোমা ফাটানোর মতো প্রতিক্রিয়া সৃষ্টি করল। আমি খুব অবাক হয়ে আবিষ্কার করলাম, আর্ট ইনস্টিটিউটে দুর্দানা নামে এক ডাকাবুকু মহিলা আছে এবং সে সব ধরনের অকাণ্ড ঘটিয়ে তুলতে ওস্তাদ। একথা আমি ছাড়া সবাই জানে। ঘটনাটি মৌলানা হান্নানকে কী রকম বিচলিত করে তুলেছিল তার উল্লেখ করছি। অবশ্য তার আগে মৌলানা হান্নানের বিষয়ে একটা ধারণা দেয়া প্রয়োজন। হান্নান সম্প্রতি ইসলামিক স্টাডিজের লেকচারারের চাকরি পেয়েছে। সে সাদা পাঞ্জাবি পাজামা পরে ক্লাস করতে আসত এবং দাড়ি রাখার একটা নতুন স্টাইল সৃষ্টি করেছিল। কানের নিচে থেকে শুরু করে থুতনি থেকে কানের উপরের অংশ পর্যন্ত বিস্তৃত দ্বিতীয়ার চাঁদের মতো দাড়িতে তাকে ভালো কি খারাপ দেখাতো সেটা বড় কথা নয়, কিন্তু চোখে পড়ত। রোদ বৃষ্টি থাকুক বা না থাকুক, সবসময় ছোট ছাতাটা মাথার উপর মেলে ধরে বিশ্ববিদ্যালয়ে আসত। সে সময় গোল টুপিটা মাথার বদলে শোভা পেত হাতে। তার সম্পর্কে আরেকটি মজার সংবাদ হলো, বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পর পাজামা পাঞ্জাবি বদলে শার্ট প্যান্ট পরত। আমরা তাকে নিয়ে নানা রকম মজা করতাম। আমাদের ঠাট্টা তামাশা সে গায়ে মাখত না। আমরা জিজ্ঞেস করতাম, মৌলানা, তুমি এরকম করে দাড়ি ছেটেছ কেন? হান্নান গম্ভীর হয়ে জবাব দিত, চাঁদ হলো ইসলামের চিহ্ন, তাই আমার দাড়ি আমি আল হেলালের মতো করে রেখেছি। মৌলানা হান্নানের এরকম অনেক ব্যাপার ছিল যেগুলো চট করে চোখে পড়ে যেত। ক্লাসের ফাঁকে ফাঁকে বুড়ি বুড়ি শিক্ষিকাদের রুমে রুমে গিয়ে গল্প করতে সে খুব পছন্দ করত। সেদিকে ইঙ্গিত করে কোনো কিছু বললে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে জবাব দিত, না না, বেআইনি কিছু নয়। গুলশান আপার সঙ্গে আমি ধর্ম এবং দর্শনের কিছু সমস্যার কথা আলোচনা করে আনন্দ পেয়ে থাকি। তার মুখে একটা লজ্জার ছোঁয়া লাগত। সেটা চাপা দেওয়ার জন্যে গুলশান আপার ধর্মতত্ত্ব সম্বন্ধে কত অগাধ জ্ঞান বলে একটা নাতিদীর্ঘ লেকচার দিয়ে বসত। হান্নান এক শুক্রবার বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে আমাকে আটক করে বসল। সে জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বেরিয়েছে। আমি তাকে পাশ কাটিয়ে চলে আসছিলাম। হান্নান আমার কলার ধরে হিড়হিড় করে ছাতিম গাছের গোড়ায় টেনে নিয়ে গেল। আমি আশঙ্কা করছিলাম, হান্নান শুক্রবারে জুমার নামাজ পড়ার ফজিলত সম্পর্কে কিছু হেদায়েত করবে। আমি একটু ভড়কে গিয়েছিলাম। সে আজ পাঞ্জাবির উপর আসকান চাপিয়েছে, চোখে সুরমা, কানে আতর মাখানো তুলো গোঁজা, সব মিলিয়ে একটা পবিত্র পবিত্র ভাব। এই বিশেষ সাজ পোশাকে আমার সঙ্গে যদি গুলশান আপার মতো করে সেরকমভাবে ধর্মতত্ত্বের আলোচনা শুরু করে, আমি বেকায়দায় পড়ে যাব। তাই তাড়াতাড়ি কাট মারার জন্য বললাম, হান্নান, কি বলবার আছে তাড়াতাড়ি বলো, খিদেয় প্রাণ বেরিয়ে আসছে। হান্নান আমার কথা গ্রাহ্যই করল না। জামার কলারটা ভালো করে চেপে ধরে বলল, জাহিদ, তোমার কাজটা বেআইনি হচ্ছে। আমি বললাম, বেআইনি কাজ তো তুমিই করো। গুলশান আপার মতো মডার্ন মহিলার সঙ্গে ধর্মতত্ত্বের আলোচনা করাটা হলো দুনিয়ার সবচাইতে বেআইনি কাজ। হান্নান আমার কথা মোটেই আমল না দিয়ে মুখ গম্ভীর করে বলল, আমি জানি তুমি দুর্দানা বেগমের সঙ্গে আড্ডা দিয়ে আসছো। আমি বললাম, আড্ডা দিয়ে আসছি ভালো করছি, তুমি জানলে কি করে? সে বলল, শাহবাগ থেকে আসার সময় তোমাদের দুজনকে দেখেছি। আমি বললাম, দেখেছ, বেশ করেছ। মৌলানা, তুমি মিছিমিছি নামাজ পড়লে, আল্লাহ তোমার জুমার নামাজ কবুল করবে না। তুমি নামাজ পড়তে পড়তে কোন ছেলে কোন মেয়ের সঙ্গে কি করলো এসব কথা চিন্তা করেছ। কলার ছাড়ো, আমি যাই। মৌলানা হান্নানের মুখের ভাবে একটা পরিবর্তন এলো। জাহিদ, আমি তোমার ভালোর জন্যই বলছিলাম, দুর্দানা বেগমের সঙ্গে তোমার মেলামেশা ঠিক হচ্ছে না। কথাটা শুনে চটে উঠলাম। আমি বললাম, হান্নান, হঠাৎ করে আমার ভালো মন্দ নিয়ে তুমি এমন আগ্রহী হয়ে উঠলে কেন? সে বলল, আহা ভাই, চটো কেন?
দুর্দানা বেগম একটা বিপজ্জনক মহিলা। সে প্যান্ট শার্ট পরে, গলায় মেশিন গানের বুলেটের হাড় ঝোলায়, পকেটেই এত বড় চাকু রাখে, বেটা ছেলেদের কাঁধে হাত দিয়ে কথা বলে, ভুসভুস ধোঁয়া ছেড়ে সিগারেট খায়, আর সাইকেলে চড়ে যেখানে সেখানে চলে যায়। বন্ধু হিসেবে বলছি, এইরকম মেয়ে ছেলের সঙ্গে চলাফেরা করলে তোমার নামে কলঙ্ক রটে যাবে। তার অনেক খবর আমি রাখি। তবে একটা কথা তোমাকে বলি, দুর্দানা সত্যিকার মেয়ে ছেলে কিনা আমার সন্দেহ আছে। আমার ইচ্ছে হচ্ছিল দুর্দানাকে গিয়ে ডেকে আনি এবং বলি, দুর্দানা, তোমার ছুরিখানা মৌলানা হান্নানের থলথলে ভুঁড়িটার মধ্যে ঢুকিয়ে দাও। সেটি যখন আপাতত সম্ভব হচ্ছে না, হান্নানের সঙ্গে রসিকতা করার ইচ্ছেটাই আমার প্রবল হয়ে উঠল। আমি জিজ্ঞেস করলাম, মৌলানা, দুর্দানা যে মেয়ে না, কি করে তোমার এই সন্দেহ জন্মালো? হান্নান কানে গোজা আতর মাখানো তুলোর টুকরোটি বের করে আমার নাকে চেপে ধরল। তারপর বলল, শুকে দেখো গন্ধ কেমন। উৎকট বোটকা গন্ধে আমার কাশি এসে গেল। সেদিকে খেয়াল না করেই বলল, মেয়ে মানুষের হওয়া উচিত এই আতরের গন্ধের মতো, এবং আরো হওয়া উচিত মাখনের মতো তুলতুলে নরম। যে মেয়ে মানুষ প্যান্ট শার্ট পরে, সিগারেট খায়, বেটা ছেলের কাঁধে হাত দিয়ে চলাফেরা করে, যখন তখন সাইকেলে চড়ে আসা যাওয়া করে, তার মধ্যে মেয়ে মানুষের কি থাকে? আমার কথাগুলো তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। আমি বললাম, মৌলানা, আতরের ঘ্রাণের মতো, মাখনের মতো তুলতুলে মেয়ে মানুষের কথা তুমি এবাদত করার সময় চিন্তা করতে থাকো। আল্লাহ মেহেরবান, মিলিয়েও দিতে পারেন। আমি চললাম। রাগে ক্ষোভে হান্নানের ছাতিটা 10 হাত দূরে ছুঁড়ে দিয়ে আমি চলে এসেছিলাম। হান্নান মৌলানার কবল থেকে রেহাই পেয়ে আমি তো হোস্টেলে চলে এলাম। কিন্তু তারপর থেকে আমার মনে একটা চিন্তা জন্ম নিল। মৌলানার জগৎ বিশ্ববিদ্যালয়, মসজিদ, বাসা এবং নিউ মার্কেটের কাঁচা বাজার এর মধ্যেই সীমাবদ্ধ। অথচ দুর্দানার সমস্ত সংবাদ তার নখদর্পণে। আমি দুপায়ে সমস্ত ঢাকা শহর চষে বেড়াচ্ছি, কিন্তু দুর্দানার বিষয়ে কোনো কিছু জানি নে। নিজের সম্পর্কে একটা ধারণা ছিল, সেটা ভেঙে গেল। নিজের উপর চটে গেলাম। সেদিন দুপুরে খাওয়ার পর 7 মাস ভাবতে ভাবতে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন রাজ্যের ঘুম এসে আমার সমস্ত চেতনা আচ্ছন্ন করে ফেলল টেরই পাইনি। ঘুমিয়ে ঘুমিয়ে একটা বিদঘুটে স্বপ্ন দেখলাম। আমি একটা মোটরযানের উপর চড়েছি। গাড়ি, ট্রাক, পিকআপ, এমনকি জিপের সঙ্গেও যানবাহনটির তুলনা চলে না। বাইরে থেকে দেখলে অনেকটা মিলিটারি ট্যাঙ্কের মতো দেখায়, কিন্তু ভেতরের আসন সম্পূর্ণ ভিন্ন রকম। এই যন্ত্রযান তীব্র বেগে সামনের দিকে ছুটে যাচ্ছে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, শহরের বাঁধানো রাজপথ দিয়ে যানটা চলছে না। ঘরবাড়ি, ইলেকট্রিক পোস্ট সবকিছু তছনছ করে অত্যন্ত মসৃণ গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর একজন মহিলা ডান হাতে স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছে এবং বাম হাতে সিগারেট টানছে। ভদ্রমহিলার চেহারা ভালো করে চোখে পড়ছে না, আমি শুধু তার মুখের একটা অংশ দেখতে পাচ্ছি। বিকেল 4:30টার দিকে ঘুম ভেঙে গেল। জেগে ওঠার পরও অনেকক্ষণ পর্যন্ত ইঞ্জিনের ভনভন শব্দ আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। ক্রমাগত নিজেকে প্রশ্ন করতে লাগলাম, এরকম একটা উদ্ভট স্বপ্ন দেখলাম কেন? 2 দিন বাদে হুমায়ুন শরীফ মিয়ার ক্যান্টিনে আমাকে পাকড়াও করে বলল, জাহিদ ভাই, আপনার সঙ্গে কথা আছে। আমি বললাম, বলে ফেলো। হুমায়ুন বলল, আপনি চাটা শেষ করুন, এখানে বলা যাবে না। আমি জিজ্ঞেস করলাম, ভালো না খারাপ কথা? হুমায়ুন বলল, সে আপনি পরে বিবেচনা করবেন। তারপর সে আমাকে রমনা রেসকোর্সের এক কোণায় নিয়ে গেল। হাজী শাহবাজের মসজিদের উত্তর দিকের ঝাঁকড়া বিলেতি গাবগাছটার গোড়ায় গিয়ে পা ছড়িয়ে বসল। আমাকেও বলল, জাহিদ ভাই, বসুন। তার কথা মতো আমিও বসে পড়লাম। ভেবে পাচ্ছিলাম না, হুমায়ুনের এমন কি গোপন কথা থাকতে পারে, বলার জন্য এত দূরে একটা নির্জন গাছতলায় টেনে নিয়ে আসার প্রয়োজন দেখা দিয়েছে। হুমায়ুন বলল, আমাকে একটা স্টার সিগারেট দেন। প্যাকেট খুলে একটা নিজে ধরালাম, আর একটা ওকে ধরিয়ে দিলাম। হুমায়ুন সিগারেটে লম্বা করে টান দিল, তারপর নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, জাহিদ ভাই, আপনাকে একটা ব্যাপারে হুঁশিয়ার করে দেওয়ার জন্য এই এত দূরে নিয়ে এসেছি। আমি বললাম, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? হুমায়ুন বলল, আপনি সবসময় আমার উপকারই করেছেন,
কিন্তু আপনি নিজের ক্ষতি করতে যাচ্ছেন। আমি একটুখানি চমকে গিয়ে বললাম, আমি নিজের ক্ষতি করতে যাচ্ছি? কিভাবে? হুমায়ুন বলল, দুর্দানার সঙ্গে আপনি ইদানিং খুব ঘোরাঘুরি করছেন, কাজটা ভালো হচ্ছে না। আমি বললাম, বুঝিয়ে বলো, কেন ভালো হচ্ছে না? হুমায়ুন বলল, মহিলা অসম্ভব রকম ডেঞ্জারাস। আমি বললাম, ডেঞ্জারাস মহিলাদের আলাদা আকর্ষণ আছে, সে কথা চিন্তা করে দেখেছ? আপনি রসিকতা করে উড়িয়ে দিতে চাইছেন, কিন্তু জিনিসটি খেলা নয়। তার স্বরে একটা চাপা উত্তেজনার আভাস। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে মনের ভাষা বুঝতে চেষ্টা করলাম। হুমায়ুনের মুখটা লাল হয়ে উঠেছে। সে বলতে থাকল, জানেন আমরা আপনাকে কিরকম শ্রদ্ধা করি? আপনাকে এমন কাজ করতে দিতে পারি নে যাতে সে শ্রদ্ধার ভাবটি চলে যায়। একটুখানি ভেবাচাকা খেয়ে গেলাম। হুমায়ুন কি বলতে চাইছে সেটাই আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছিল না। আমি বললাম, তোমরা শ্রদ্ধা করো, ঘৃণা করো, সে তোমাদের ব্যাপার। আমি তোমাকে বলিনি যে আমাকে শ্রদ্ধা করতে হবে। আর যদি শ্রদ্ধাই করো, তোমাকে খুলে বলতে হবে কি কারণে সেটা চলে যাওয়ার উপক্রম হয়েছে। হুমায়ুন বলল, আপনি দুর্দানার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। আমি বললাম, কেন রাখবো না সেটা বুঝিয়ে বলতে হবে। তোমার সঙ্গে ওই মহিলার হৃদয় ঘটিত কোনো ব্যাপার আছে? হুমায়ুন থু করে একদোলা থুথু ফেলল। বলল, আমাকে কি এতই বাজে লোক মনে করেন যে ওই মহিলার সঙ্গে হৃদয় ঘটিত সম্পর্ক তৈরি করব? তার সবটাই তো শরীর, হৃদয় কোথায়? আমি বললাম, মহিলার শরীর মন্দ জিনিস নয়। রোগা ছিপছিপে মহিলাকে নিয়ে ঘর করে আসছ, শরীরের মাহাত্ম্য বোঝার সুযোগ পাওনি, তাই এ কথা বলছ। আমার কথা শুনে হুমায়ুনের মেজাজ সপ্তমে চড়ে গেল। সে ঘেরোলা পাঞ্জাবির পকেট হাতিয়ে একটা পিস্তল বের করে আনল। আমাকে বলল, ধরে দেখেন। দেখলাম এই মারণাস্ত্রটির পিছল শীতল শরীর। সে আমার সামনে যন্ত্রটি খুলে 6টি ছুঁচলো গুলি দেখালো। তারপর ট্রিগারে হাত দিয়ে বলল, জানেন এইখানে একবার চাপ দিলে একটা গুলি বেরিয়ে আসবে, এবং একটা গুলিই একজন মানুষকে খুন করার পক্ষে যথেষ্ট। আমার হাসি পেয়ে গেল। হুমায়ুন পিস্তল দেখিয়ে দৈনিক বাংলার সাহিত্য সম্পাদককে কবিতা ছাপতে বাধ্য করেছে। সেই টেকনিকটা আমার উপর প্রয়োগ করতে এসেছে। হুমায়ুন বলল, তাহলে জাহিদ ভাই, আপনার সঙ্গে ফাইনাল কথা বলতে চাই। আমি বললাম, বলে ফেলো। সে বলল, দুর্দানার সঙ্গে মেশামেশি বন্ধ করতে হবে। আমি বললাম, একই কথা বারবার বলছো, আমি যদি তোমার প্রস্তাবে রাজি না হই কি করবে? সে পিস্তলটা আঁকড়ে ধরে বলল, যদি কথা না রাখেন গুলি করে দেব। আমি বললাম, করে দাও। আমি জামার বোতাম খুলে বুকটা উন্মুক্ত করে দিলাম। সে ট্রিগারে হাত দিয়ে পিস্তলটা তাক করে রেখেছে, কিন্তু তার হাত কাঁপছে। সে বলল, রাজি হয়ে যান, নইলে ট্রিগার টিপে দিচ্ছি। আমার খুব রাগ হলো, দুঃখ হলো। জোরের সঙ্গে বললাম, আমি ভয় পেতে ঘৃণা করি, তুমি ট্রিগার টিপে দাও। তার সারা শরীরে একটা খিঁচুনি দেখা দিল এবং পিস্তলটা হাত থেকে পড়ে গেল। হুমায়ুন আওয়াজ করে বাচ্চা ছেলের মতো কাঁদতে আরম্ভ করল। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন? হুমায়ুন বলল, অন্তত আপনি ভয় তো পাবেন। আমি বললাম, ও তাই বলো। দুর্দানার সঙ্গে পরিচিত হওয়ার পর আমার জীবনের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেল। হঠাৎ করে আমি সবার বিশেষ মনোযোগের পাত্র হয়ে উঠলাম। যেখানেই যাই সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আমি মনে করতে আরম্ভ করলাম, ঢাকা শহরের সবগুলো চেনা জানা মানুষের চোখ আমার দিকে ক্যামেরার মতো তাক করা রয়েছে। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে বই ইস্যু করতে গিয়েছি। বইয়ের নাম এবং নম্বর লিখে স্লিপ দিয়ে অপেক্ষা করছি। সেদিন ভিড় কম ছিল। দাড়িওয়ালা কেরানি ভদ্রলোক মুখে বড় মতো পানের খিলিটা ঠেসে দিয়ে একটা ঢোক গিলে জিজ্ঞেস করলেন, আপনার নামই তো জাহিদ হাসান। আমি বললাম, হ্যাঁ, কেন? তিনি চুনের বোঁটায় কামড় দিয়ে বললেন, না কিছু না, এমনিতেই জানতে চাইলাম। সেদিন গুলিস্তানের কাছে ইউনুস জোয়ারদারের বোন দুর্দানা বেগমের সঙ্গে আপনাকে দেখলাম কি না? আমার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, হারামজাদা, দুর্দানা বেগমের সঙ্গে দেখেছ, তাতে তোমার বাপের কি?
কত লোকই তো কত মেয়ে মানুষের সঙ্গে এক রিকশায় যাতায়াত করে। কিন্তু আমি কিছু বলতে পারিনি। বাংলা একাডেমির কি একটা অনুষ্ঠান দেখতে গিয়েছি। পাগলা জগলুল দূর থেকে ছুটে এসে আমার পাশ ঘেঁষে বসল। তারপর বলল, দেখি ভাতিজা, একটা সিগারেট বের করো তো দেখি। আমি প্রমাদ গুনলাম। জগলুলের পাল্লায় পড়লে সহজে ছাড়া পাওয়ার উপায় নেই। আমি নীরবে একটা স্টার সিগারেট বের করে তাকে দিলাম। সে সিগারেট নিল বটে, কিন্তু ভীষণ অবাক হওয়ার ভঙ্গি করে বলল, ভাতিজা, এখনো তুমি স্টার সিগারেট খাও? আমি বললাম, চাচা, এটাই তো আমার ব্র্যান্ড। জগলুল নাকে মুখে ধোঁয়া ছেড়ে বলল, না ভাতিজা, তোমার কথাটা মনে ধরল না। তুমি ইউনুস জোয়ারদারের বোনের সঙ্গে প্রেম করে বেড়াও। যে মেয়ে সাইকেল চালায়, শার্ট প্যান্ট পরে, একেবারে আপ টু ডেট মেয়ে। এখন তো দেখছি সে মেয়ে তোমাকে কলা দেখিয়ে চলে যাবে। বুঝলে ভাতিজা, এই ধরনের মেয়েকে বসে রাখতে হলে অনেক কায়দা কানুন জানা চাই। ফকিরনির পোলার মতো চলাফেরা করলে চলবে না। ভালো সিগারেট খেতে হবে, ভালো জামা কাপড় পরতে হবে, ভালো জায়গায় যেতে হবে। বুঝলে ভাতিজা, বয়সকালে আমরাও প্রেম করেছি। একটা নয়, দুটো নয়, একসঙ্গে 5-5টা মেয়ের সঙ্গে প্রেম করেছি। কখন কি করতে হবে আমি তোমাকে সব বাতলে দেব। এবার চাচার হাতে 10 টাকার একটা নোট রাখো দেখি। আমি বললাম, চাচা, আজ তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। জগলুল বলল, ভাতিজা, নাই বললে পার পাবে না। ভালোই ভালোই 10 টাকা চালান করে দাও, নইলে লোকজনের সামনে হাটে হাঁড়ি ভেঙে দেব। এতদিন জগলুলকে পাগল বলে জানতাম। আজ দেখলাম লোকটা কম নীচও নয়। আমি রীতিমতো রেগে গিয়ে বললাম, ঠিক আছে, আপনি হাটে হাঁড়ি ভেঙে দিন। প্রায় 6 ফিট লম্বা লিকলিকে মানুষটা সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে লাল চোখ করে বলল, এখনো বলছি, ভালোই ভালোই টাকাটা দিয়ে দাও। আমি গোঁ ধরে রইলাম। তারপর জগলুল চিৎকার করে বলতে আরম্ভ করল, তুমি ইউনুস জোয়ারদারের বোনের সঙ্গে ফুর্তি করে বেড়াও। মানুষকে জানে না ইউনুস জোয়ারদার একটা খুনি? তার দলের লোকেরা গ্রামেগঞ্জে মানুষ খুন করে বেড়াচ্ছে, লোকের ধন সম্পদ লুটপাট করছে। ভাইয়ের দেমাকেই তো বোনটা সাইকেলে চড়ে সবাইকে পাছে আর বুক দেখিয়ে বেড়াচ্ছে। এইসব কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। জগলুলের মাথায় বসিয়ে দেবার জন্যে আমি একটা ফোল্ডিং চেয়ার উঠিয়ে নিলাম। সভাস্থলে একটা উত্তেজনা সৃষ্টি হলো। একাডেমির লোকেরা এসে আমাদের দুজনকে আলাদা করে দিলেন। সেদিন সন্ধেবেলা একাডেমি থেকে অনুষ্ঠান শেষ করে শরীফ মিয়ার ক্যান্টিনে এসেছি। আমার পেছন পেছন দুজন তরুণ এসে আমার বিপরীত দিকে বসল। আমি চা খেয়ে বেরিয়ে আসতেই দেখি তরুণ দুজনও আমার পেছন পেছন আসছে। আমার কেমন যেন গা ছমছম করতে আরম্ভ করল। যেই ছাতিম গাছটার গোড়ায় এসেছি, দুজনের মধ্যে একজন পেছন থেকে ডাক দিল, এই যে ভাই, একটু দাঁড়ান। আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আমাকে কি কিছু বলছেন? তরুণ দুজন আমার শরীর ঘেঁষে দাঁড়ালো। দুজনের মধ্যে অপেক্ষাকৃত বেটেটি আমাকে প্রশ্ন করল, আপনি কি ইউনুস জোয়ারদারের দল করেন? আমি ভেবাচাকা খেয়ে গেলাম। সহসা মুখে কোনো কথা জোগালো না। লম্বা যুবকটি আমার গায়ে ঠেলা দিয়ে বলল, কি ভাই, কথা বলছেন না কেন? আমি দেখলাম গতিক সুবিধের নয়। বললাম, ইউনুস জোয়ারদার বলে কাউকে আমি চিনি নে। তরুণটি হু হু করে হেসে উঠল, ইউনুস জোয়ারদারকে চেনেন না তাই না? তার বোনটিকে চিনলেন কেমন করে? একেবারে খাসা মাল। কি ভাই, চুপ কেন, কথা বলেন। আমি বললাম, আপনারা অসভ্যের মতো কথা বলছেন। বেটে তরুণটি আচমকা দুহাত দিয়ে আমার গলা চেপে ধরে বলল, শালা, অসভ্য কাকে বলে চিনিয়ে দিচ্ছি। তারপর দুজন মিলে অবিরাম আমার গায়ে কিলচড় মারতে থাকলো। আমার শরীর বরাবরের মতোই দুর্বল। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। তরুণ দুটি আমাকে মারতে মারতে একরকম আধমরা করে ছাতিমতলায় ফেলে রেখে চলে গিয়েছিল। অনেকক্ষণ হুঁশ ছিল না। মাঝরাতে যখন জ্ঞান ফিরে এলো, দেখলাম আমি ছাতিমতলায় পড়ে আছি। আমার শরীর ধুলোকাদায় লেপ্টে আছে। অঙ্গ প্রত্যঙ্গ নাড়াবার ক্ষমতা আমার নেই। অনেক কষ্টে সে রাতে কোনো রকমে হোস্টেলে ফিরতে পেরেছিলাম। পুরো সপ্তাহটা ঘরের মধ্যে আটকে থাকতে হয়েছিল। তবু ওই মার খাওয়ার ঘটনা আমি কারো কাছে প্রকাশ করিনি। ডক্টর মাহমুদ কবিরের সতর্ক করে দেওয়ার কথা আমার মনে পড়ল। যে মেয়ের ভাই সন্ত্রাসী রাজনীতি করে, যে মেয়ে প্যান্ট শার্ট পরে, সাইকেল চালিয়ে আসা যাওয়া করে,
তার সঙ্গে মেলামেশা করার মূল্য তো আমাকে দিতেই হবে। সীমানা ভাঙা কি সহজ কথা? এখন আমি বুঝতে পারছি, কিন্তু এ পথে একবার যখন পা বাড়িয়েছি, আর তো ফিরে যাওয়ার উপায় নেই। লাঞ্ছনা গঞ্জনা যা কিছু আসে, সব আমাকে একাই ভোগ করতে হবে। সান্ত্বনা প্রকাশ করবে, সমবেদনা জানাবে, এমন কাউকে আমি পাবো না। মার খেয়েছি, কথাটি আমি কোনো লোকের কাছে বলিনি, কারণ মার খাওয়ার কথা বলার মধ্যে আমি অপমান ছাড়া আর কিছুই দেখতে পাইনি। তবু হপ্তাখানেক পর যখন ঘরের বাইরে এলাম, গভীর বেদনার সঙ্গে হজম করতে হলো সরকারি দলের ছাত্ররা আমাকে মারতে মারতে আদমরা করে ফেলে গিয়েছিল। একথা সবাই জেনে গিয়েছে। এই প্রথম উপলব্ধি করলাম আমি একটা গ্যাড়াকলের মধ্যে আটকে পড়েছি। এখন আমি যেখানেই যাব, এরপর রাজরোষ আমাকে অনুসরণ করতে থাকবে। আবার ডক্টর মাহমুদ কবিরের আরেকটি চিরকুট পেলাম। তিনি আমাকে সন্ধ্যায় তার বাড়িতে যেতে বলেছেন। আমি ঠিক করলাম যাব না, কারণ তার ওখানে গেলে তিনি হুকোই লম্বা টান দিয়ে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলবেন, কি হে ছোকরা, এখন কেমন বোধ করছো? তখন তো আমি তোমাকে সাবধান করে দিয়েছিলাম। তিনি যে একজন মস্ত বড় ভবিষ্যৎ বক্তা, এই সত্যটির প্রমাণ করার জন্যে তার বাড়ি অবধি ছুটে যাওয়ার মধ্যে কোনো অর্থ খুঁজে পেলাম না। অপমান লাঞ্ছনা যা কিছু আসুক, আমি একাই সহ্য করব। কারোর সহানুভূতি আমার প্রয়োজন নেই। হঠাৎ করে আমি শহীদ হওয়ার দৃষ্টি দিয়ে সমস্ত মানব সম্পর্কে বিচার করতে আরম্ভ করলাম। শহীদের হৃদয়ের আবেগ অনুভূতি নিয়ে আমি তামাম দুনিয়াটাকে দেখতে আরম্ভ করলাম। ইউনুস জোয়ার্দার মানুষটিকে আমি কোনোদিন নিজের চোখে দেখিনি, কথা বলিনি। তিনি কি দিয়ে ভাত খান এবং কোথায় কোথায় যান কিছুই জানি নে। তার রাজনীতির বিন্দু বিসর্গ সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। তারপরেও আমার মনে হতে থাকলো জোয়ার্দারের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি ভীষণ কৌতূহলী হয়ে তার সম্পর্কে নানান তথ্য সংগ্রহ করতে লেগে গেলাম। ধীরে ধীরে তার রাজনৈতিক কর্মকাণ্ডের একটা ধারণা আমার মনে জন্ম নিতে আরম্ভ করল। শহরের দেয়ালে দেয়ালে আলকাতরার লিখন দেখে আমার মনে হতে থাকলো ইউনুস জোয়ার্দার ধারে কাছে কোথাও লুকিয়ে রয়েছেন এবং আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি পেতে রেখেছেন। আমি রিভলভার দিয়ে শ্রেণীশত্রু খতম করার কাজে অংশগ্রহণ করিনি। রাত দুপুরে আড়তদারের আড়তে হামলা করিনি। পুলিশ কিংবা রক্ষী বাহিনীর সঙ্গে সামনাসামনি বন্দুক যুদ্ধে নামিনি। গ্রামগঞ্জের বাজারে কারফিউ জারি করে গণশত্রুদের ধরে এনে গণ আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা করিনি। চেয়ারম্যান মা সেতুঙের নামে স্লোগান দিয়েও গাঁও গ্রামের জমাট বাঁধা অন্ধকার কাঁপিয়ে তোলেনি। গোপন দলের হয়ে চাঁদা সংগ্রহ করিনি। গাঢ় আলকাতরার অক্ষরে দেয়ালে লিখন লিখিনি। গোপন দলের সংবাদ আনা নেয়া করিনি। তাদের ইশতেহার বিলিও করিনি। কোনো কাজে অংশগ্রহণ না করেই কেমন করে আমি মানসিকভাবে ইউনুস জোয়ার্দারের সঙ্গে জড়িয়ে গেলাম জানি নে। কোনো কাজে অংশগ্রহণ না করেই কেমন করে যেন আমি মানসিকভাবে ইউনুস জোয়ার্দারের সঙ্গে জড়িয়ে গেলাম। নিজের অজান্তেই আরেকটি গোপন পৃথিবীর বাসিন্দা হয়ে গেলাম। সেই পৃথিবী চোখের সামনে দৃশ্যমান পৃথিবীর কোনো নিয়ম রক্ষা করে না। সেখানে সূর্য ভিন্ন রকম আলো ছড়ায়, চাঁদ ভিন্ন রকম কিরণধারা বিতরণ করে। সেই পৃথিবীর আকাশে ভিন্ন রকমের গ্রহ নক্ষত্র শোভা বিস্তার করে। শিশুদের চোখে ম্যাজিক ল্যান্টার্নের প্রকট যেমন মায়াজগতের চেহারার মতো হয়ে ওঠে, আমিও দুর্দানার মধ্য দিয়ে একটি গোপন পৃথিবীর নিবিড় স্পর্শ অনুভব করে একা একা রোমাঞ্চিত হয়ে উঠছিলাম। দুর্দানা যখন আমার সামনে এসে দাঁড়াতো, আমার শরীরের সমস্ত রক্ত মিছিল করে উজানে ছুটতে থাকত। তরল রঙিন মদের নেশার মতো আমার চেতনার মধ্যে সোনালি বুদবুদ খেলা করত। দুর্দানা একটি মেয়ে, একটি অজানা পৃথিবীর প্রতীক। এই ভাবনাটাই আমার জন্য যথেষ্ট ছিল। তার স্তনজোড়ার আকৃতি কী রকম, অন্য মহিলার মতো তারও একখানা যৌনাঙ্গ আছে কিনা, মাসে মাসে তারও রক্তস্রাব হয় কিনা এবং রক্তস্রাবের যন্ত্রণা সে অনুভব করে কিনা, এসব কথা কখনো আমার ধর্তব্যে আসেনি। একজন যৌবনবতী নারীর রূপ ধরে আমাদের দেশের ইতিহাসের পাল্টা স্রোত, যা গ্রামে গঞ্জে সর্বত্র হাজার বছরের বাঁধন ঠেলে বেরিয়ে আসার জন্য রক্তপাত ঘটাচ্ছিল, সেই প্রবাহটার সঙ্গেই দুর্দানা আমার পরিচয় ঘটিয়ে দিয়েছিল। নারী আসলে যা, তার বদলে যখন সে অন্য কিছুর প্রতীক হয়ে দাঁড়ায়, তখন তার আকর্ষণ করার শক্তি হাজার গুণ বেড়ে যায়। একটানা বেশ কয়েকটা মাস একটা ঘোরের মধ্যে কেটে গেল।
নিজের দিকে তাকাবার মোটেও ফুরসত পাইনি। এক শুক্রবারে ঘুম থেকে উঠে ঘরের চেহারা দেখে সারা গা কুটকুট করতে থাকলো। অনেকদিন থেকে ঘরে ঝাড়ু পড়েনি। দেয়ালের চারপাশে ছাদে ঝুল জমেছে, তাতে অজস্র মাকড়সা বাসা বেঁধেছে। বালিশ ময়লা, বিছানার চাদর অনেকদিন বদলানো হয়নি, এখানে ওখানে কাগজপত্র ছড়িয়ে আছে। আমি নাস্তা শেষ করে এসে প্রথমে ঝুল ঝাড়লাম, তারপর বিছানার চাদর, বালিশের ওষার, তোয়ালে এইসব সাবান মেখে বালতিতে ডুবিয়ে রাখলাম। নতুন চাদর বের করে বিছানায় পেতে দিলাম, বালিশে নতুন ওষার লাগালাম। বইপত্রগুলো গোছগাছ করলাম। অনেকগুলো চিঠির জবাব দেয়া হয়নি। মনের মধ্যে অপরাধবোধের পীড়ন অনুভব করলাম। মায়ের পরপর 3টে চিঠির কোনো জবাব দেইনি। ঠিক করলাম প্রথমে মাকে, তারপর চাচাকে চিঠি লিখব। বাকি চিঠিগুলোর জবাব অন্য সময় দেব। কাপড় চোপড় পরিষ্কার এবং চিঠিপত্র লেখায় অর্ধেক বেলা চলে গেল। ফলে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। দুপুরবেলা খেয়ে এসে বিছানায় পিঠ রেখেছি। এমন সময় দরজায় একে একে 3বার টোকা পড়ল। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই একজন বুড়ো মতো ভদ্রলোক আমাকে সালাম দিলেন। আগন্তুক বেশ লম্বা, মুখে ছাগল দাড়ি, পরনে পায়জামা এবং লম্বা নীল রঙের শার্ট। শার্টের 3 দিকে পকেট। দেখলাম তার উপরের পাটির 2টো দাঁত নেই। আমি ভদ্রলোককে বসতে বললাম এবং কী কারণে এসেছেন জানতে তিনি একগাল অমায়িক হেসে জানালেন, তার তেমন কোনো বিশেষ উদ্দেশ্য নেই, আমার সঙ্গে অল্প স্বল্প কথাবার্তা বলতে এসেছেন। আমার সঙ্গে তার কখনো কোনো পরিচয় হয়েছিল কিনা জানতে চাইলাম। ভদ্রলোক এবারও হেসে জানালেন, না, আমার সঙ্গে তার মৌখিক পরিচয় হয়নি বটে, তবে তিনি আমাকে চেনেন। নানা সভা সমিতিতে তিনি আমার বক্তৃতা শুনেছেন। আমার কথাবার্তা শুনে খুব পছন্দ হয়েছে, তাই আজ পরিচয় করতে ছুটে এসেছেন। ভদ্রলোকের কথাবার্তা শুনে আমার বুকের ছাতি একটুখানি ফুলে উঠল। তার দিকে সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে ধরলাম। তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করলেন এবং জানালেন, পান, সিগারেট, চা কিছুই খান না। কেবল দুপুরে এবং রাতে খাওয়ার পর মুখ শুদ্ধির জন্য অর্ধেক করে হর্তুকি খেয়ে থাকেন। মৃদু হেসে এও জানালেন, হর্তুকি সেবনের এই অভ্যাস তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক অম্বিকাবাবুর কাছ থেকে পেয়েছিলেন। হর্তুকি খুব উপকারী জিনিস। এছাড়াও তিনি প্রতিদিন ঘুম থেকে উঠে পুরো 1 গ্লাস ত্রিপলা ভেজানো পানি পান করেন। আর এই পানির গুণ এত বেশি যে পিত্তচড়া, অগ্নিমান্দ এসব রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। ভদ্রলোকের কথাবার্তা শুনে তার উপর আমার ক্রমশ শ্রদ্ধা বৃদ্ধি পাচ্ছিল। এইরকম একজন সাত্ত্বিক স্বভাবের মানুষ সভা সমিতিতে আমার বক্তৃতা শুনে আমার প্রতি আকৃষ্ট হয়েছেন, এটা শুনে আমার মনটা খুশিতে গান গেয়ে উঠতে চাইল। আমার উষ্মা, বিরক্তি সব কোথায় চলে গেল। আমি তরিবোধ সহকারে ভদ্রলোক কোথায় থাকেন জানতে চাইলাম। ভদ্রলোক জানালেন, তিনি আমার খুব কাছেই নীলক্ষেতের একটা অফিসে ছোটখাটো গোছের কাজ করেন। তার আসার কারণ জিজ্ঞেস করলে তিনি খুব খুব করে হেসে উঠলেন। তারপর বললেন, অত্যন্ত তুচ্ছ ব্যাপার স্যার, শুনলে আপনার হাসি পাবে। আমি বললাম, তবু আপনি বলুন। তিনি 1 গ্লাস পানি খেতে চাইলেন। আমি পানি ভর্তি গ্লাসটা তার সামনে বাড়িয়ে দিলাম। তিনি আস্তে আস্তে ঢোক গিলে গিলে সবটুকু পানি পান করলেন। তারপর মুখ খুললেন, স্যারকে প্রতিদিন দুর্দানা বেগমের সঙ্গে চলাফেরা করতে দেখি। এরকম ভালো দাগহীন মেয়ে আমি কম দেখেছি। প্যান্ট শার্ট পরে একটু পাগলামি করলে কি হবে, একেবারে খাঁটি মেয়ে। ওই মেয়ের মধ্যে কোনো রকম নোংরামি থাকতে পারে না। আসলে স্যার, আমরা মুসলমানরা যতই পর্দা পর্দা বলে চিৎকার করি না কেন, পর্দা করলে যে মানুষের স্বভাবের পরিবর্তন হয়ে যাবে, এটা কোনোদিন ঠিক হতে পারে না। যাকে বলে ঘোমটার মধ্যে খেমটা নাচ, সে তো সব জায়গাতেই চলছে। ভদ্রলোক যে দুর্দানা নাম উচ্চারণ করলেন, আমি সচকিত হয়ে উঠলাম। কারণ এ পর্যন্ত দুর্দানার ব্যাপার নিয়ে যত মানুষ আমার সঙ্গে কথা বলেছে, সবার কাছ থেকে একটা প্রচ্ছন্ন বিপদের ইঙ্গিত পেয়েছি। ভদ্রলোকের মতলবখানা কি আমি আঁচ করতে চেষ্টা করলাম। আমার চোখে মুখে একটা কঠোরতার ভাব ফুটে উঠল। সেটা ভদ্রলোকের দৃষ্টি এড়াল না। তিনি জানালেন, তার নাম ইউনুস মোল্লা, দুর্দানা বেগমের ভাইয়ের নামে নাম। তাই তিনি দুর্দানা বেগমের প্রতি একটা ভ্রাতৃসুলভ স্নেহ অনুভব করে থাকেন এবং এই স্নেহের টানেই তিনি আমার কাছে আসতে বাধ্য হয়েছেন। তিনি বললেন, স্যার, নামে নামে মিল হয়ে যাওয়ার মধ্যে একটা ব্যাপার আছে।
যেমন ধরুন, ইউনুস জোয়ারদার সাহেবরে আমি কখনো চোখে দেখিনি, তবু তার দুঃসাহসী কাজের কথা শুনতে শুনতে আমার একটা আগ্রহ জন্মে গেছে। বোঝেন তো স্যার, নামে নামে মিল চুম্বকের মতো একটা আকর্ষণ সৃষ্টি করে। তাই স্যারের কাছে এলাম। ইউনুস জোয়ারদার সাহেব সম্পর্কে কিছু জানার খুব খায়েশ। আমি জানালাম, জোয়ারদারের নাম তার মতো আমিও শুনেছি, কিন্তু তাকে কোনোদিন চোখে দেখিনি। আমার কথা শুনে ইউনুস মোল্লা সাহেব অবাক হওয়ার ভঙ্গি করলেন। কি যে বলেন স্যার, বোনের সঙ্গে এত খাতির, অথচ ভাইয়ের ব্যাপারে কিছুই জানেন না, এটা কেমন করে হয়? আজ না জানতে পারেন, একদিন তো জানতে পারবেন। বেগম সাহেব আপনাকে না জানিয়ে কি পারবেন? স্যার, এরপর থেকে আমি আপনার কাছে যাওয়া আসা করতে থাকব, অবশ্য স্যার যদি বিরক্ত না হন। আমার কেমন যেন সন্দেহ হলো। আমি বললাম, ইউনুস সাহেব, ঠিক করে বলুন তো আপনি কি করেন? তিনি বিনয়ে বিগলিত হয়ে জানালেন, অদৃষ্টের ফেরে তাকে অতিশয় তুচ্ছ কাজ করতে হচ্ছে। তিনি নীলক্ষেত ব্রাঞ্চের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর। বুঝলাম, পেছনে গোয়েন্দা লেগেছে।